সরকারি সাদত কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অনার্স সেকেন্ড ইয়ারের আমার সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলেই স্ব অবস্থান থেকে নিরাপদে আছো এবং সুস্থ আছো। প্রিয় শিক্ষার্থী, আজ আমি তোমাদের সিলেবাসের 22-1607 কোড অধিভুক্ত হিস্ট্রি অফ মুসলিম রুল ইন বেঙ্গল 1204 থেকে 1757 খ্রিস্টাব্দ এই বিষয় শিরোনাম থেকে আজকে তোমাদের সাথে আলোচনার জন্য যে টপিকস নিয়ে আমি হাজির হয়েছি, একটি চমৎকার টপিকস, সেটি হচ্ছে চীনা পর্যটক অর্থাৎ চীনা পরিব্রাজক মাহুয়ানের বর্ণনা অনুযায়ী পঞ্চদশ শতাব্দীর প্রথমার্ধে বাংলার আর্থসামাজিক অবস্থা কেমন ছিল, অর্থাৎ চীনা পর্যটক মাহুয়ানের বর্ণনায় বাংলার তৎকালীন আর্থসামাজিক অবস্থা। প্রিয় শিক্ষার্থী, যদুনাথ সরকারের মতে বাংলার সুলতান গিয়াসউদ্দিন আজম শাহের সমসাময়িক চীনা সম্রাট ইয়ংলো রাজধানী গৌড়ে দফায় দফায় চীন থেকে এই বাংলায় রাষ্ট্রদূত প্রেরণ করেন। সুলতানের অনুমতিক্রমে বাংলা থেকেও তখন প্রচুর উপটৌকন সহ প্রতিনিধি দল চীনে প্রেরণ করা হতো। চীনা গ্রন্থে দেখা যায় গিয়াসউদ্দিন আজম শাহ চীন সম্রাটের নিকট 1405, 1408 এবং 1409 সালে দূত ও উপহার পাঠিয়েছিলেন। সুপ্রিয় ছাত্রছাত্রী, চীন সম্রাট ও বাংলার সুলতানের নিকট প্রতিনিধি ও উপহার প্রেরণ করেছিলেন। এই চৈনিক
প্রতিনিধি দলের সাথে আগত দোভাষী মাহুয়ান তার ভ্রমণ বৃত্তান্তে তদানীন্তন বাংলাদেশের আর্থসামাজিক অবস্থা সম্পর্কে যে বিবরণী লিপিবদ্ধ করে গেছেন তা যথার্থই মূল্যবান। সমসাময়িক অন্য কোনো সূত্রে এ ধরনের তথ্যের অভাব মাহুয়ানের এই সংক্ষিপ্ত বিবরণীকে আরো অধিক মর্যাদার আসনে সুপ্রতিষ্ঠিত করেছে, অথবা আরো অধিক পরিমাণে গুরুত্বপূর্ণ করে তুলেছে। প্রিয় শিক্ষার্থী, কোশ্চেন হচ্ছে, চৈনিক এই প্রতিনিধি দলের বাংলায় আগমন কখন ঘটে? সুপ্রিয় শিক্ষার্থী, চৈনিক প্রতিনিধি দলের বাংলায় আগমন 1405 সালে চীন সম্রাট ইয়ংল তার নির্বাচিত প্রতিদ্বন্দ্বী ইউথের সন্ধানে চেংহ, ওয়াং চিং হং প্রভৃতি কয়েকজনকে প্রতিনিধি হিসেবে দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন রাজ্যে প্রেরণ করেন। এই মিশনে চীনা রাষ্ট্রদূতের দোভাষী ছিলেন এই মাহুয়ান। সুমাত্রা হতে যাত্রা শুরু করে চৈনিক প্রতিনিধি দল সমুদ্রপথে 21 দিবস পরে বাংলাদেশের চেহটিগান অর্থাৎ চাটগা বন্দরে পৌঁছে এখান থেকে নদীপথে তারা সোনাউরো কঙ্গ, যেটিকে সোনারগাঁও বলা হতো, এই সোনাউরো কঙ্গ অর্থাৎ সোনারগাঁ বন্দরে আসেন। এই চাটগা বা চট্টগ্রাম হতে এই সোনাউরো চঙ্গ বা সোনারগাঁয়ের দূরত্ব ছিল 500 লি অর্থাৎ প্রায় 160 মাইল। সোনারগাঁ থেকে তারা লখনৌতেও গিয়েছিল। সোনারগাঁ থেকে লখনৌতির দূরত্ব 105 মাইল বলে তখন চীনা গ্রন্থে উল্লেখ করা হয়। প্রিয় শিক্ষার্থী, এই চীনা পরিব্রাজক বা ভ্রমণকারীর বর্ণনায় বাংলার আর্থসামাজিক অবস্থা, চীনা প্রতিনিধি দলের অন্যতম সদস্য এবং চীনা রাষ্ট্রদূতের
দোভাষী মাহুয়ান তার ভ্রমণ কাহিনীতে তদানীন্তন অর্থাৎ পঞ্চম শতাব্দীর বাংলার আর্থসামাজিক অবস্থার যে বিবরণী তুলে ধরেছেন তা অত্যন্ত মূল্যবান। আলোচনার সুবিধার্থে আমরা কয়েকটি স্তরে ভাগ করে এই মাহুয়ানের বর্ণনা বাংলা সম্পর্কে আলোকপাত করতে পারি। প্রথমত, মাহুয়ানের বর্ণনায় অথবা চীনা পরিব্রাজকদের বর্ণনায় বাংলার সামাজিক অবস্থা অর্থাৎ তৎকালীন সোশ্যাল কন্ডিশন অফ বেঙ্গল, বাংলাদেশের তৎকালীন সমাজ ব্যবস্থা সম্পর্কে এই চীনা বিবরণীতে বা মাহুয়ানের বিবরণীতে বলা হয়েছে যে বাংলাদেশের অধিবাসী মুসলমান ও হিন্দু দুই ভাগে বিভক্ত ছিল। হিন্দুরা গরুর মাংস খেত না এবং স্বামী স্ত্রী একসঙ্গে বসে আহার করত না। হিন্দু সমাজে স্বামী বা স্ত্রী আগে মারা গেলে কেহই দ্বিতীয় বিবাহ করত না। মুসলমানেরা এক্ষেত্রে ছিল বিপরীত ধর্মী। হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়েরই পোশাক পরিচ্ছদ প্রায় একই রকম ছিল। হিন্দু মুসলিম উচ্চপদস্থ সকলেই পাগড়ি মাথায় দিত। তারা এক ধরনের লম্বা জামা পরত এবং তাতে গোল গ্রীবা বেষ্টনী থাকত, যা জরির পাড় দিয়ে আটকিয়ে রাখা হতো। পুরুষেরা তাদের মাথার চুল ছোট করে কাটত এবং তারা যে জুতো ব্যবহার করত তার অগ্রভাগটা, সামনের অংশটুকু চোখা ছিল। প্রিয় শিক্ষার্থী, স্ত্রী লোকেরা খাটো জামার উপরে সিল্ক অথবা সুতি কাপড় ঘুরিয়ে পরিধান করত। তারা সোনা ও অন্যান্য দামি পাথরের নির্মিত হার, ফুল, বাজুবন্ধ ইত্যাদি, কানের দুল ইত্যাদি গহনা ব্যবহার করত। হাত ও পায়ের আঙ্গুলে তারা আংটি এবং হাতের কবজায় ও পায়ের গোড়ালিতে তারা বালা ও মল ব্যবহার করত। এই বিবরণ হতে সুস্পষ্ট হয়ে ওঠে যে চীনা পরিব্রাজকদের সাথে পরিচয় ঘটেছিল কেবলমাত্র তৎকালীন বাংলার অভিজাত শ্রেণীদের সাথে। সাধারণ লোকের বেশভূষা সম্পর্কে তেমন কোনো তথ্য এই চৈনিক বিবরণীতে পাওয়া যায় না। সাধারণ মানুষের বেশভূষা সম্পর্কে যেরকম বিবরণ আমরা পর্যটক
ইবনু বতুতার বিবরণে পেয়েছি, চৈনিক বিবরণে সেরকমটা পাওয়া যায় না। চৈনিক বিবরণে বাংলাদেশের কৃষকদের খুব প্রশংসা করা হয়েছে। চাষিরা সারা বছর চাষ করে এবং বীজ বপন করে, এজন্য তাদের শস্য ক্ষেতগুলো বা জমিগুলো শস্য সমৃদ্ধ এবং এই জমিগুলো পতিত থাকতো না, অর্থাৎ সকল জমি চাষাবাদের আওতায় ছিল। বাংলাদেশে বছরে 3 বার ফসল ফলত, ফলে এখানকার জিনিসপত্রগুলো খুব সস্তা ছিল। কৃষক ছাড়াও বাংলার সমাজে তখন আরো বিভিন্ন শ্রেণীর লোক বসবাস করত। রাজ কর্মচারী, বণিক, শিল্পী, কারিগর, জ্যোতিষী, সঙ্গীতজ্ঞ, চিকিৎসক, শিক্ষক, হাস্যরসিক, ভার, বাজিকর ইত্যাদি পেশার লোকের কথা চীনা বিবরণে উল্লেখ পাওয়া যায়। আরো উল্লেখ পাওয়া যায় যে বাংলার লোকদের ভিতরে সততা ছিল। তারা ব্যবসায়ে অনেক টাকা খাটাতো এবং ব্যবসায় ক্ষতি হলেও তারা কখনো মিথ্যা অথবা হঠকারিতার আশ্রয় নিত না। সেই চিত্রটি আমাদের দেশে এখন আর নেই। অধিকাংশ মানুষ, বেশিরভাগ মানুষ এখন সকল ক্ষেত্রে হঠকারিতার আশ্রয় গ্রহণ করে। প্রিয় শিক্ষার্থী, তখনকার মানুষগুলো প্রকৃতপক্ষে মানবীয় গুণাবলী সম্পন্ন মানুষ ছিল। তারা পরস্পরের প্রতি পরস্পর সহানুভূতিশীল ছিল। একে অপরের দুঃখে দুঃখী হতো, অপরের সুখে সুখী হতো। সমাজে তখন অপরাধীর জন্য বিভিন্ন প্রকার শাস্তির বিধান ছিল। অপরাধের এই শাস্তির মধ্যে বাঁশ বা লাঠি দিয়ে প্রহার এবং নিকটস্থ বা দূরবর্তী স্থানে নির্বাসন দেওয়ারও প্রচলন ছিল। তৎকালীন সময়ে বিভিন্ন পদমর্যাদা সম্পন্ন রাজ কর্মচারী ছিল। তাদের আবাস ছিল সরকারি তত্ত্বাবধানে এবং চিঠিপত্রের মাধ্যমে তারা যোগাযোগ রক্ষা করত। সেনাদের জন্য নিয়মিত বেতন এবং রসদ ব্যবহারের বা সরবরাহের ব্যবস্থা ছিল। প্রিয় শিক্ষার্থী, তৎসময়ে বাংলাদেশে চা উৎপাদন হতো না। চৈনিক বিবরণীতে উল্লেখ করা হয়েছে বাঙালিরা তখন প্রায় সকলেই পান খেত এবং এই পান দ্বারাই তারা অতিথি আপ্যায়ন করত। চীনাদের মতে বাঙালিরা নিজেদের গুণেই শান্তি ও সমৃদ্ধশালী ছিল। কৃষিকাজের প্রতি তাদের বেশ অনুরাগ ছিল। চীনা বিবরণে বাঙালিদের সততা ও সম্পদ পালেমবাং এর লোকদের চেয়ে
বেশি ছিল বলে উল্লেখ করা হয় এবং যাবার লোকদের সমান বলে উল্লেখ করা হয়েছে। প্রিয় শিক্ষার্থী, আমরা সামাজিক অবস্থা সম্পর্কে জানলাম। এ পর্যায়ে আমরা তৎকালীন বাংলার অর্থনৈতিক অবস্থা সম্পর্কে জানার চেষ্টা করব। তখনকার বাংলার অর্থনৈতিক অবস্থা কেমন ছিল? চীনা পরিব্রাজকেরা পঞ্চদশ শতাব্দীর বাংলার অর্থনৈতিক অবস্থা সম্পর্কে যে বিবরণী তুলে ধরেছেন তা হচ্ছে তৎকালীন সমাজের মুসলমানেরা কৃষি ও ব্যবসা বাণিজ্যে নিয়োজিত ছিল। রাজধানীর ধনীদের জাহাজ ছিল। বাইরের দেশগুলোর সাথে তারা বহির্বাণিজ্যে অর্থাৎ আন্তর্জাতিক বাণিজ্যে অংশগ্রহণ করত। 10,000 পর্যন্ত স্বর্ণমুদ্রা তারা ব্যবসায় নিয়োগ করত। ব্যবসায় লোকসান হলেও তারা হঠকারিতার আশ্রয় নিত না। যেটি আমি ইতিপূর্বে বলেছি যে তখনকার সমাজের মানুষগুলো ধর্মপরায়ণ ছিল। মানুষের প্রতি মানুষের শ্রদ্ধাবোধ ছিল। একের প্রতি অন্যের ভালোবাসা ছিল, যেটি এখনকার সমাজে দেখা যায় না। প্রিয় শিক্ষার্থী, কিসের প্রতি ছিল তখনকার বাংলার জনগণের প্রবল অনুরাগ? অনুকূল জলবায়ুর কারণে এদেশে প্রচুর ফসল উৎপাদন হতো বা ফসল উৎপন্ন হতো। এদেশে উৎপাদিত ফসলগুলোর মধ্যে ধান ছিল অন্যতম শস্য। এছাড়া তিল, বজরা, বরবটি, আদা, সরিষা, পেঁয়াজ, রসুন, শসা, বেগুন ও সব রকমের ডাল বীজ এই বাংলাতে উৎপন্ন হতো। ফলমূলের মধ্যে পাওয়া যেত বা উৎপন্ন হতো নারিকেল, তাল, খেজুর, কলা, কাঁঠাল, আম, ডালিম ও বাংলাতে তখন ইক্ষুর চাষও হতো, অর্থাৎ আখের চাষ হতো। বাংলাদেশে অসংখ্য পশু পাখি দেখা যেত। এদের মধ্যে ঘোড়া, মহিষ, ছাগল, ভেড়া, হাঁস মুরগি, গাধা, শূকর, কুকুর এবং বিড়াল দেখতে পাওয়া যেত। গৃহস্থালী সরঞ্জামদের মধ্যে গালার পেয়ালা, বাটি, বর্ষা, কাজ ইত্যাদির উল্লেখ রয়েছে। প্রিয় শিক্ষার্থী, শিল্পজাত দ্রব্যের মধ্যে বাংলাদেশের সুতি বস্ত্রের ভূয়সী প্রশংসা করা
হয়েছে চীনা বিবরণীতে। এখানে 6 রকম, অর্থাৎ 6 রকম সূক্ষ্ম সুতি বস্ত্র উৎপাদিত হতো। এছাড়া রেশম বস্ত্র বা মসলিন, শাল, কম্বল এবং জরির কাজ করা কাপড় পাওয়া যেত। তখন বাংলাদেশের এক ধরনের গাছের ছাল দ্বারা কাগজ তৈরি করা হতো। বাংলার অর্থনৈতিক ক্ষেত্রে আরো দেখা যায় এ সময়ে কাগজের পাশাপাশি চামড়ার মতো শিল্পজাত দ্রব্য উৎপাদিত হতো। স্ফটিক, মুক্তা, দামি পাথর এবং যেহেতু তখন আখের চাষের প্রচলন ছিল, তাই বাংলায় তখন চিনি উৎপাদিত হতো। সোনালী জরিতে খচিত চিত্র বিচিত্র কারুকার্য করা রেশমি রুমাল, টুপি ইত্যাদি পাওয়া যেত। ধান, নারিকেল, তাল হতে তখন বাংলায় বিভিন্ন রকম সুরা তৈরি হতো। বাংলার সামুদ্রিক বন্দরের মাধ্যমে নৌপথে বিভিন্ন দেশের সাথে ব্যবসা বাণিজ্য চলত। সমুদ্র বন্দর হিসেবে চট্টগ্রাম বন্দরের কথা চীনা বিবরণীতে পাওয়া যায়। এদেশ হতে সোনা, রূপা, পিতল, লোহা, চন্দন, সিঁদুর, মাদুর ও রেশম রপ্তানি করা হতো। ব্যবসায়ের বিনিময়ের মাধ্যম হিসাবে তখন রৌপ্য মুদ্রা প্রচলিত ছিল। এই মুদ্রাগুলোকে টঙ্কা বলা হতো। এর পরিধি ছিল 1 ইঞ্চি এবং এই মুদ্রার উভয় পিঠেই লেখা থাকত এবং এর ওজন ছিল চীনা আউন্সের 8%। নির্দিষ্ট ওজন অনুসারে জিনিসপত্রের দাম নির্ধারিত হতো। সাধারণ বেচা কেনার সময় এদেশে তখন কড়ির প্রচলন ছিল। কড়ি আমাদের সময় আমরা দেখেছি, তোমরা হয়তো সেটি অনেকেই দেখো না, অথবা দেখলেও দেখতে পারো। এটা ছোট্ট লম্বা আকারের সাদা একটা পাথরের মতো ছিল। এই শামুকের খোলের মতো। এটা আসলেই সামুদ্রিক একটি খোল। এগুলো, এই কড়ি আমদানি করা হতো মালদ্বীপ থেকে এবং টঙ্কার সাথে 1 লক্ষ টঙ্কার সাথে 10,520টি কড়ি বিনিময় হতো। অর্থাৎ
প্রতি টঙ্কায় তখন এই 10,500 কোটি কড়ি পাওয়া যেত। স্বল্প দামে বাংলাতে তখন প্রচুর দ্রব্যাদি পাওয়া যেত, যা বাংলার তৎকালীন সমৃদ্ধি ও প্রাচুর্যের কথা স্মরণ করিয়ে দেয়। প্রিয় শিক্ষার্থী, বাংলার রাজধানী সম্পর্কে চৈনিক বিবরণীতে পাওয়া যায় যে রাজধানীর বর্ণনায় মাহুয়ান তার ভ্রমণ বৃত্তান্তে লিখেছেন, এই নগরটি প্রাচীর বেষ্টিত ছিল। সুলতান ও তার সভাসদেরা রাজপ্রাসাদ ও রাজগৃহে বসবাস করতেন। রাজপ্রাসাদটি ছিল অত্যন্ত সুরক্ষিত, ইট সুরকি দ্বারা নির্মিত। এই রাজপ্রাসাদের বারান্দায় হাজার হাজার অশ্বারোহী সৈন্য মোতায়েন ছিলেন। বাইরে শক্তিশালী সৈনিকেরা তীর, ধনুক, তরবারি সহ দণ্ডায়মান থাকত। রাজপথগুলো ছিল তখন প্রশস্ত। পথের দুধারে ভিন্ন ভিন্ন সওদায় সারি সারি দোকান ছিল। রাজধানীর অধিকাংশ জনসাধারণ ছিল মুসলমান। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তৎকালীন বাংলার কালচারাল কন্ডিশন অর্থাৎ সাংস্কৃতিক অবস্থা সম্পর্কে চৈনিক পর্যটক মাহুয়ান তার ভ্রমণ বৃত্তান্তে উল্লেখ করেছেন। এদেশের জনসাধারণের ভাষা ছিল বাংলা, তবে সরকারি কাজকর্ম ফার্সি ভাষায় সম্পাদিত হতো এবং উচ্চপদস্থ মুসলমান কর্মচারীরাও এই ফার্সি ভাষা ব্যবহার করত, ফার্সি ভাষায় কথা বলতো। মাহুয়ান নানা প্রকার আমোদ প্রমোদ, ক্রীড়া কৌতুকের উল্লেখ করেছেন। এক ধরনের নাট্যকার বিচিত্র বসনে ভূষিত হয়ে বাদ্যযন্ত্র সহকারে নাটকে অভিনয় করত। অন্য এক ধরনের গায়ক মধ্যাহ্ন ভোজের সময় গান গেয়ে অভিজাত শ্রেণীর গৃহে মনোরঞ্জন করত। পথে বাজিকর নানা প্রকার খেলা দেখাতো, যেটি ছোটবেলায় আমরাও দেখেছি, এখন কমে গেছে। আগে বৈশাখ আসলেই বাংলাদেশের প্রতিটা গ্রামে এই বৈশাখী মেলা হতো। সেখানে শিশু, কিশোর, বৃদ্ধ, নারী, পুরুষ সকলেই এই মেলায় আনন্দ উপভোগ করত।
মানুষ তখন এই মেলাতে নানা ধরনের খেলনা, খাবার, বাংলাদেশের সেই পুরাতন ঐতিহ্য, বিভিন্ন রকম পিঠা থেকে শুরু করে মিষ্টি, নিমকি, বিভিন্ন কিছু এই মেলায় বিক্রি হতো এবং বাজিগরেরা বিভিন্ন খেলা দেখাতো। এখন তার অস্তিত্ব আমাদের বাংলাদেশে একেবারে নেই বললেই চলে। প্রিয় শিক্ষার্থী, বাংলাদেশে পশুর মেলা, যুদ্ধ ও মল্লযুদ্ধের প্রচলন ছিল। সুপ্রিয় শিক্ষার্থী, চৈনিক পর্যটক বা চীনা প্রতিনিধি দলের এই দোভাষী মাহুয়ান পঞ্চদশ শতাব্দীর শুরুর দিকে বাংলার সামগ্রিক অবস্থা সম্পর্কে, বাংলার সমাজ ব্যবস্থা, বাংলার রাষ্ট্র ব্যবস্থা, বাংলার সংস্কৃতি অর্থাৎ পূর্ণাঙ্গ বাংলা সম্পর্কে তিনি তার ভ্রমণ বৃত্তান্তে যে চিত্র তখনকার বাংলার তুলে ধরেছেন, সে সম্পর্কে আলোচনার শেষে একথা সুস্পষ্টভাবে বলা যায় যে চৈনিক বিবরণে অর্থাৎ মাহুয়ানের বিবরণীতে তদানীন্তন অর্থাৎ এই পঞ্চদশ শতাব্দীর বাংলাদেশের অর্থনৈতিক ও সামাজিক অবস্থা সম্পর্কে যে তথ্য তুলে ধরা হয়েছে তাতে একটি সুন্দর ও প্রাচুর্যপূর্ণ দেশের চিত্র ফুটে উঠেছে। তাদের এই বিবরণী থেকে স্পষ্টতই আমরা সেই পঞ্চদশ শতাব্দীর বাংলা সম্পর্কে অবহিত হতে পারছি। তাই অবশ্যই চীনাদের বা চৈনিক প্রতিনিধি দলের দোভাষী মাহুয়ানের বাংলা সম্পর্কে এ বিবরণ সত্যিকার অর্থেই গুরুত্বের দাবিদার। প্রিয় শিক্ষার্থী, এ বিষয় সম্পর্কে তোমরা আরো সুন্দর ও বিস্তারিত জ্ঞান লাভের জন্য তোমাদের এই 22-1607 কোড অধিভুক্ত হিস্ট্রি অব দি মুসলিম রুল ইন বেঙ্গল অর্থাৎ বাংলার ইতিহাসে, যেটি শুরু হয়েছে 1204 খ্রিস্টাব্দে ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজির বঙ্গবিজয়ের মাধ্যমে এবং শেষ হয়েছে 1857 খ্রিস্টাব্দে, 1757 খ্রিস্টাব্দে। এই শিরোনামের
বইগুলো থেকে তোমরা এই বিষয়টি সম্পর্কে ভালোভাবে জেনে নিবে, পড়ে নিবে এবং আমার আজকের এই লেকচারটি বারবার শুনবে। আশা করছি তোমরা এই বিষয়টি সম্পর্কে সম্যক ধারণা লাভ করতে সক্ষম হবে। প্রিয় শিক্ষার্থী, আজ এই পর্যন্তই। তোমাদের সকলের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে এখানেই শেষ করছি। আল্লাহ